আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছি আমি মীর আব্দুর রহমান। সংবাদের শুরুতে জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। ক্যান্টের একটি বাস স্টপে পাওয়া গেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অত্যন্ত গোপনীয় নথি বা ক্লাসিফাইড ডকুমেন্টস। যুক্তরাজ্যে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদ। এবং বাংলাদেশের নারী উদ্যোক্তাদের সর্ববৃহৎ সংগঠন উইমেন অ্যান্ড ই কমার্স ফোরাম উই আয়োজিত এন্টারপ্রেনারশিপ মাস্টার ক্লাস এর সমাপনী অনুষ্ঠিত। দর্শক শুনছিলেন শিরোনামগুলো, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। শুরুতে ব্রিটেন প্রসঙ্গ। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অত্যন্ত গোপনীয় নথিপত্র বা ক্লাসিফাইড ডকুমেন্টস ক্যান্টের একটি বাস স্টপে পাওয়া গেছে। সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে নথিগুলো HMS ডিফেন্ডার এবং ব্রিটিশ সামরিক বাহিনীর অত্যন্ত গোপনীয় তথ্য ছিল। একটি নথিতে ক্রিমিয়া উপকূলে HMS ডিফেন্ডার চলাচল করলে রাশিয়া কী প্রতিক্রিয়া দেখাতে পারে সে ব্যাপারে আলোচনা করা হয়েছে। অপর একটি নথিতে আফগানিস্তানে আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর অপারেশন শেষ হলে ব্রিটিশ সেনাদের দেশটিতে সম্ভাব্য অবস্থানের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এই ব্যাপারে তারা একটি তদন্ত শুরু করেছে। অন্যদিকে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোপনীয় নথি কিভাবে একজন সাধারণ নাগরিকের হাতে গেল তা তারা খতিয়ে দেখছে। বাংলাদেশে নারী উদ্যোক্তাদের সর্ববৃহৎ সংগঠন উইমেন অ্যান্ড ই কমার্স ফোরাম উই আয়োজিত এন্টারপ্রেনারশিপ মাস্টার ক্লাস এর সর্বশেষ পর্ব ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। তিনি বলেন, বর্তমান সরকার উদ্যোক্তা বান্ধব। উই এর এই আয়োজন দেশের জন্য আলোচিত একটি ঘটনা। মন্ত্রী বলেন, ভবিষ্যতেও উই এর উদ্যোক্তারা সরকারের সব ধরনের সহযোগিতা পাবে। এ নিয়ে আরও বিস্তারিত দেখুন একটি প্রতিবেদনে। ই-কমার্স বাংলাদেশের জন্য বিশাল সম্ভাবনা তৈরি করেছে। মেধা ও মনন কাজে লাগিয়ে ই-কমার্সের মাধ্যমে বাংলাদেশের নারীরা এখন স্বাবলম্বী হতে শুরু করেছে। বিশ্ব দরবারে তারাও জানান দিচ্ছে, আমরা আর পিছিয়ে নেই। শুধু তাই নয়, ই-কমার্স সম্প্রসারণ ও নারী উদ্যোক্তা তৈরিতে দারুণ ভূমিকা পালন করছে উইয়ের এন্টারপ্রেনারশিপ মাস্টার ক্লাস সিরিজ প্রশিক্ষণ। উইয়ের এই প্রশিক্ষণের মাধ্যমে দেশে প্রায় 4 লাখ নারী উদ্যোক্তা তৈরি হয়েছে এবং সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12 লাখেরও বেশি। এদিকে গতকাল শনিবার এন্টারপ্রেনারশিপ মাস্টার ক্লাসের সর্বশেষ পর্ব ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। তিনি বলেন, আমাদের সরকার উদ্যোক্তা বান্ধব, তাই সবাই সরকারের সকল সহযোগিতা পাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবার ক্ষমতায় আছেন, আর আমাদের বিশেষ করে বাংলাদেশে আমাদের পপুলেশনের অর্ধেক হচ্ছে নারী, এবং তারা যদি এই উন্নয়নের মহাসড়কে সম্পৃক্ত না হন তাহলে আমাদের উন্নয়ন আংশিক থেকে যাবে। অন্যদিকে অনুষ্ঠানের গেস্ট অফ অনার শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি বলেছেন, মাস্টার ক্লাসকে ডিপ্লোমা কারিকুলামের আওতায় আনা যায় কিনা সেটির সক্রিয় বিবেচনা চলছে। আমার কাছে তারা প্রস্তাব দিয়েছেন যে এই কোর্সটিকে আমরা ডিপ্লোমা কোর্সে পরিণত করতে পারি কিনা, আরো কিছু আলাপ করেছেন। আমাদের সবগুলো সক্রিয় বিবেচনায় রয়েছে। আমরা আশা করি আমরা এই বিষয়গুলোকে নিয়ে কাজ করতে পারবো ইনশাআল্লাহ। অনুষ্ঠানের সভাপতি ICT প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলক MP বলেন, উইমেন অ্যান্ড ই কমার্স মাত্র 2-3 বছরে বিশাল আকার ধারণ করেছে এবং এটি একটি সুশৃঙ্খল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠেছে। এছাড়াও আগামী জুলাই মাস থেকে সিজন 2 শুরু হতে যাচ্ছে বলে জানান তিনি। তো আমাদের সিজন 2টাও একটা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি এবং ইতিমধ্যেই অনেক মন্ত্রী মহোদয়, রাষ্ট্রদূতগণ এবং আমাদের উপদেষ্টাগণ তারাও তাদের প্রতিশ্রুতি এবং সহযোগিতা আশ্বাস দিয়েছেন। এবং আমরা সবসময় মাননীয় উপদেষ্টা ICT অ্যাডভাইজার আর্কিটেক্ট ডিজিটাল বাংলাদেশ জনাব সজীব ওয়াজেদ জয়ের যে দিক নির্দেশনা সেটা মেনে চলি। উনি সবসময় বলেন যে ডু নট ইমিটেট, ইনোভেট। উনি সবসময় বলেন যে অন্য কাউকে অনুকরণ না করে নিজেরা উদ্ভাবন করার চেষ্টা করো। এদিকে অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দা মুনা তাসনিম।
এছাড়াও মাস্টার ক্লাস সিরিজের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনটিবি ইউরোপের সিইও সাবরিনা হোসেন। এ সময় তিনি এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং উদ্যোক্তা সকল নারীদের যে কোনো সহযোগিতায় তিনি পাশে আছেন বলে আশ্বস্ত করেন। So if there is anything I can do to promote you using my links in the UK government and the European government, I'll be more than happy. You have all my details, my social media contacts, and Samo has all my contact details as well. Please feel free to let me know, get in touch with me. I'll be more than happy to help and support and get involved. Thank you very much, everyone. অনুষ্ঠানে মাস্টার ক্লাসের ফাউন্ডার সৌম্য বসু বলেন, প্রশিক্ষণে যা শেখানো হয়েছে তা নিজেদের প্রাত্যহিক জীবন ও ব্যবসায় প্রয়োগ করে যদি কেউ উপকৃত হয় তাহলে সেটাই হবে সবচেয়ে বড় পাওয়া। ওমেন এম্পাওয়ারমেন্ট কি, নারীর ক্ষমতায়ন কি, নারীর অর্থনৈতিক মুক্তি কি, নারীর আত্মপরিচয়ের প্রয়োজনটা কোথায়, এই জিনিসগুলো তারা শিখে যেতে পারবে এবং সেটা অবশ্যই আমাদের যে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা রয়েছে সেখানেও একটি প্রভাব ফেলবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন আর গ্রুপের ডিরেক্টর তাসফিকুল খান ও উইয়ার প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা, উপদেষ্টা কবির সাকিব সহ অন্যান্যরা। অতিথিরা সবাই মনে করেন চাকরির পিছনে না ছুটে ই কমার্সের এই প্রশিক্ষণের মাধ্যমে নারী উদ্যোক্তারা ক্রমেই নিজেদের স্বাবলম্বী করে তুলবে, দুঃসময় কাটিয়ে হাসি ফুটবে সবার মুখে এবং সুবাতাস বইবে এক একটি পরিবারে। চয়ন সামি, এনটিভি ইউরোপ নিউজ, লন্ডন। যুক্তরাজ্যে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদ। কোভিড-19 বিধি ভঙ্গ করায় শনিবার সমালোচনার মুখে স্বাস্থ্যমন্ত্রীর পদ থেকে ম্যাট হ্যানককের পদত্যাগের পর তাঁর স্থলে জাভিদের নাম ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর দফতর। 51 বছর বয়সী জাভিদ করোনা ভাইরাসের সংকটকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন। যত দ্রুত সম্ভব দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে চান বলে জানিয়েছেন তিনি। রোববার স্বাস্থ্যমন্ত্রী দায়িত্ব নিয়ে সাজিদ জাভিদ বলেন, দেশের জনগণের সেবায় তিনি যথাসম্ভব সবকিছু করবেন। প্রধানমন্ত্রী বরিস জনসনের মন্ত্রিসভার সবচেয়ে অভিজ্ঞ মন্ত্রী সাজিদ জাভিদ। এর আগে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয় সহ 5টি মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন তিনি। 16 মাস আগে নিজের সহযোগীদের বরখাস্ত করার জন্য জাভিদকে নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী জনসন, কিন্তু জাভিদ সেই নির্দেশ অমান্য করে চ্যান্সেলরের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। এখন তিনি আবার ফিরলেন মন্ত্রিপরিষদে। সম্প্রতি করোনা ভাইরাস মহামারীর এই সংকটকালে স্বাস্থ্যমন্ত্রীর পদটি সরকারের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তবে এই পদে সাজিদ জাভিদের নিয়োগ নিয়ে সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী জনসনের সাবেক ঊর্ধ্বতন সহযোগী ডমিনিক কামিংস ও লেবার পার্টি। I was honoured to take up this position. I also know that it comes with huge responsibility, and I will do everything I can to make sure that I deliver for the people of this great country. যুক্তরাজ্যে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ছে খুব দ্রুত গতিতে। তবে মহামারী নিয়ন্ত্রণে দেশটিতে ভ্যাকসিন কার্যক্রম ঈর্ষণীয় সাফল্য দেখিয়েছে। দেশটিতে করোনায় গত 24 ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ও আক্রান্তের সংখ্যা গতকালের চেয়ে কমেছে। গত 24 ঘণ্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন 14,876 জন। গতকাল ছিল 18,270 জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 47,18,168 জন। এদিকে গত 24 ঘণ্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে 11 জনের। গতকাল ছিল 23 জন। মোট মৃতের সংখ্যা 1,28,082 জন। এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন 4,43,14,799 জন, আর উভয় ডোজ নিয়েছেন 3,24,60,191 জন। দর্শক, এবার জানিয়ে দেব বাংলাদেশ প্রসঙ্গ। 1 জুলাই থেকে শুরু হতে যাওয়া সর্বাত্মক লকডাউন সফল করতে পুলিশ ও বিজিবির পাশাপাশি প্রয়োজনে সেনাবাহিনী থাকবে বলে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, এবারে লকডাউন না মানলে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে। সকালে সচিবালয়ে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। রোববার সকালে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন দপ্তর ও সংস্থার সাথে 2021-22 অর্থবছরের কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী। সেখানে রাখা তার বক্তব্যে উঠে আসে 1 জুলাই থেকে শুরু হতে যাওয়া কঠোর লকডাউন প্রসঙ্গ। এবারের লকডাউন না মানলে পরিস্থিতি যে কতটা ভয়াবহ হয়ে উঠতে পারে সেই আশঙ্কার কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। যদি আমরা না মানি তাহলে পরে মৃত্যুর সংখ্যা বাড়বে, আক্রান্ত সংখ্যা বাড়বে এবং হাসপাতালে চিকিৎসা দিতেও মুশকিল হবে। সেই জন্য আমি আহ্বান করব
যে আমরা যে সামনে লকডাউন যদি মেনে চলি, সেখানে পুলিশ থাকবে, বিজিপি থাকবে, এবার সেনাবাহিনীর সদস্যরাও এবার থাকবে, যাতে লকডাউনটা সুন্দরভাবে পালিত হয়। জুলাইয়ের প্রথম সপ্তাহে বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে মডার্নার করোনার টিকা পাওয়ার কথা জানিয়ে সামনের দিনে টিকা কার্যক্রম অব্যাহত থাকবে বলে নিজের প্রত্যাশার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। কোভ্যাক্স ফ্যাসিলিটিও আমাদেরকে এখন থেকে টিকা দিতে থাকবে। তারা তো আর কি সংখ্যাটা বলে না, সংখ্যাটা তো আমরা পরে জানি, তো সেখান থেকেও পেতে থাকবো। এবং আমরা রাশিয়া থেকেও হয়তোবা এর মধ্যে আমাদের চুক্তি কার্যক্রম হয়তোবা আমরা সমাপ্ত করতে পারবো, এবং সেখান থেকেও কিছু টিকা আমরা আশা করি পাবো। তো আগে যেমন টিকা একদমই আমাদেরকে বন্ধ রাখতে হয়েছিল, ইনশাল্লাহ আগামীতে হয়তো আর বন্ধ রাখতে হবে না। এছাড়া দেশেই টিকা উৎপাদনে সরকার সব রকমের চেষ্টা অব্যাহত রেখেছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। রকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। করোনার চলমান দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে বিশেষভাবে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় সকালে গণভবন থেকে ভার্চুয়ালি রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিস্তারিত দেখুন রিপোর্টে। ধান উৎপাদনে বিশ্বের তৃতীয়, পাট উৎপাদনে দ্বিতীয়, সবজি উৎপাদনে তৃতীয়, এমনইভাবে কৃষির বেশ কয়েকটি পণ্য উৎপাদনে তালিকার শীর্ষে এখন বাংলাদেশের নাম। কৃষিরে উৎপাদন এবং সাফল্যকে আরও বাড়াতে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় 32 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার দেয়া হলো। প্রধানমন্ত্রী বলেন, 1998 সালে তার সরকারই প্রথম দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে। কৃষিক্ষেত্রে বঙ্গবন্ধু ও তার সরকারের উদ্যোগ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, পতিত জমিতে ফসল উৎপাদনের গবেষণায় সফলতা পেয়েছে বাংলাদেশ। একই সাথে তিনি জানান, সরকার এখন শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণই নয়, মানুষের পুষ্টিও নিশ্চিত করতে কাজ করছে। আওয়ামী লীগ সরকারই সেই সরকার যে সরকার কৃষককে সবথেকে বেশি মর্যাদা দেয়। শুধু তাই না, আমরা বর্গা চাষিদেরও বঞ্চিত করিনি। বিনা জামানতে বর্গা চাষিদের আমরা ঋণ দেওয়া শুরু করি। তার উদ্দেশ্যটা ছিল যে তারা যেন তাদের সর্বশক্তি নিয়োগ করতে পারে উৎপাদনে এবং যাতে সক্ষমতা অর্জন করে। আমরা 100টা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছি। এই 100টা অর্থনৈতিক অঞ্চলে আমরা গুরুত্ব দিতে চাই কৃষি পণ্য বা খাদ্যপণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য। করোনার সংকট মোকাবেলায় সরকারের উদ্যোগ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার 5 কোটি মানুষের সহায়তা দিয়েছে। সেই সাথে করোনার চলমান দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সবাইকে সাবধান থাকার পরামর্শ দেন তিনি। দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে, কাজে এই ক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা, যেহেতু করোনা আবার মানুষ আক্রান্ত হচ্ছে ব্যাপক হারে, মৃতের সংখ্যা বেড়ে গেছে, কাজে সবাই একটু সাবধানে থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন, নিজের পরিবারকে নিরাপদে রাখবেন, স্বাস্থ্য বিধিমালাগুলি মেনে চলবেন, নিজেকে সুরক্ষিত রাখবেন, সেটা আমার বিশেষভাবে অনুরোধ। তাছাড়া দেশের উর্বর মাটিতে যে কোনো ফসল ফলানো সম্ভব জানিয়ে শেখ হাসিনা বলেন, স্বাবলম্বী দেশ গঠনে কৃষি সবচেয়ে বেশি অবদান রাখছে। আহমেদ পিপল, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এবার জানাবো খেলার খবর। ইতালিতে প্রতি বছর বিভিন্ন দেশের অভিবাসীদের সমন্বয়ে আন্তর্জাতিক মিনি বিশ্বকাপ লিডু মন্দিয়ালে অনুষ্ঠিত হয়, যাতে অংশগ্রহণ করে থাকে বিভিন্ন দেশের নাগরিকগণ। অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশও অংশগ্রহণ করে আসছে এই মিনি বিশ্বকাপে। গতকাল বাংলাদেশ বনাম মাদাগাস্কারের মধ্যে এক উত্তেজনাপূর্ণ ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দর্শকের নিয়ে বিস্তারিত দেখুন আমাদের ইতালি প্রতিনিধি মোহাম্মদ আফজাল হোসেন রোমানের একটি রিপোর্টে। সারা বিশ্বের মোট 24টি দেশের অংশগ্রহণে ইতালিতে চলছে মন্ডিয়ালে লিডু আন্তর্জাতিক মিনি বিশ্বকাপ 2021। প্রতিযোগিতায় বাংলাদেশ যুব ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে অংশগ্রহণ করছে বাংলাদেশিদের একটি ফুটবল দল। গতকাল প্রথম রাউন্ডে বাংলাদেশ বনাম মাদাগাস্কারের খেলা অনুষ্ঠিত হয়েছে।
ম্যাচ শুরু হওয়ার আগে দুই দলের খেলোয়াড়রা ফিলিস্তিনের পতাকা হাতে মাঠে প্রবেশ করেন এবং মাঠে ফিলিস্তিনিদের পতাকা উড়িয়ে ফিলিস্তিনের সাথে একাত্মতা প্রকাশ করেন। এ সময় খেলার মাঠে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ক্রীড়া সংস্থা ইতালির প্রধান উপদেষ্টা এমেরব মিন্টু, বাংলাদেশ যুব ক্রীড়া সংস্থার ইতালির সভাপতি বায়োজিদ আলী, সিনিয়র সহসভাপতি শামসুল ইসলাম, সহসভাপতি ওসমান গনি বাপ্পি, সাংগঠনিক সম্পাদক আব্দুল শাহিন সহ যুব ক্রীড়া সংস্থার অন্যান্য নেতৃবৃন্দ। খেলা শুরুর পূর্বে প্রধান উপদেষ্টা এমেরব মিন্টু যুব ক্রীড়া সংস্থার সকল খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি নতুন প্রজন্মকে মাদকমুক্ত ও ইন্টারনেটে আসক্ত না হয়ে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানান। বিশ্বের প্রায় 24টি দেশ এই খেলায় অংশগ্রহণ করে। আমাদের যুব ক্রীড়া সংস্থার পক্ষ থেকে এই লিদো মন্দিয়ালে আমাদের বাংলাদেশের প্লেয়াররা বাংলাদেশি পতাকা নিয়ে, বাংলাদেশের টিম নিয়ে এখানে অংশগ্রহণ করে বাংলাদেশের মানকে উজ্জ্বল করছে। সেখানে আমরা আশা করি এই পরিচর্যার মাধ্যমে, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজ এই ধাবিত হবে এবং বাংলাদেশের সম্মানকে আরও উজ্জ্বল করবে। এদিকে যুব ক্রীড়া সংস্থার সভাপতি বায়োজিদ আলী বলেন, ইতালিস্থ বাংলাদেশ ফুটবল দল শুধুমাত্র যুব ক্রীড়া সংস্থার একার দল নয়, এটা বাংলাদেশেরই দল। আর তিনি সকল প্রবাসী বাংলাদেশিদের সমর্থন কামনা করেন এবং সকলকে মাঠে গিয়ে খেলা উপভোগ করার আমন্ত্রণ জানান। আমরা প্রত্যেক বছরই এটায় অংশগ্রহণ করে থাকি, প্রত্যেক বছরই ভালো করার চেষ্টা করি। আমরা সবসময় চাই যে সবাই খেলাধুলার ভিতরে থাকুক। আমাদের যারা জুনিয়র আছে এবং সিনিয়র ভাইদের নিয়ে আমরা এই খেলাটা অংশগ্রহণ করি। প্রবাসের মাটিতে অন্যান্য দেশের ন্যায় স্টেডিয়ামে উঠছে লাল সবুজের পতাকা। জয় পরাজয়কে মুখ্য না ভেবে দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারাটাকেই বড় করে দেখছেন সকলেই। ইতালি থেকে মোহাম্মদ আফজাল হোসেন রোমান, এনটিভি ইউরোপ। দর্শক, সময় হলো একটি বিজ্ঞাপন বিরতি নিয়ে ফিরে এসে থাকছে আমাদের সিলেট ব্যুরো অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। সিলেটে যাত্রী পরিবহনে জনপ্রিয় হয়ে উঠেছে অ্যাপস নির্ভর শেয়ার রাইডিং। এই সেবাকে কেন্দ্র করে অনেক বেকার যুবকের কর্মসংস্থান হলেও বর্তমানে রাইড শেয়ারিংয়ের কয়েকজন চালক ছিনতাইকারী ও দুর্বৃত্তদের হাতে হতাহত হয়েছেন। শুধু মানুষের যত্রতত্র যাতায়াতই নয়, যেখানে সেখানে ছুটে চলছে মোটর বাইকগুলো। ইচ্ছেমতো মানুষ ঝুঁকি নিয়ে যাচ্ছে নিজ গন্তব্যে। এসব ঘটছে ট্রাফিক পুলিশের সামনেই। এসব ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন যেমন চালকেরা, তেমনি যাত্রীরাও। বিস্তারিত দেখুন সিলেট থেকে পাঠানো আমাদের সহকর্মী সাজলু লস্করের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন রুহিন আহমদ। পুণ্যভূমি সিলেট থেকে এই মহাসড়ক দিয়েই ছুটে বেড়াচ্ছেন রাইড শেয়াররা। তাদের টার্গেটে থাকতেন রাইড শেয়ারিং প্রতিষ্ঠানের মোটরসাইকেল চালকরা। রাত 9টার পর চালকের সঙ্গে মৌখিক চুক্তিতে ভাড়া ঠিক করতেন তারা। নিজেদের পরিচয় গোপন রাখতে অ্যাপসের মাধ্যমে মোটরসাইকেলে রাইড শেয়ার করত এই চক্রটি। গন্তব্যে যাওয়ার পথে নির্জন স্থানে চালককে থামতে বলা হতো। থামার পরই সেখানে ওত পেতে থাকা সহযোগীরা এসে পাথর ও হাতুড়ি দিয়ে হামলা চালিয়ে চালককে খুন করে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যেত দুষ্কৃতিকারীরা। বেকার যুবক আছি, দেখা যাইতো এইখানে বসতেছে ওইখানে বসতেছে, না বইসা আমরা সবাই একটা কাজে লাগছি। ওই লকডাউনে অনেকের রিকোয়েস্টে আমরা ওদেরকে সেবা প্রদান করতে গিয়া আমাদের একজন রাইডারকে হারাইছি, আর একজন এখনো আহত অবস্থায় আছে। দেশি বিদেশি অনেক ফরেনারকেও আমরা রাইড শেয়ার করে দিই, ইউজার আছেন। আমরা শিক্ষিত যুব সমাজ আজ কর্মসংস্থানের অভাবে আমরা রাইড শেয়ারের কাজ করতেছি। এখন আমাদের অনুরোধ, আমাদের নিরাপত্তার ব্যবস্থাটা যেন সরকার মহোদয় করে দেন। সম্প্রতি এক উবার চালক হত্যার ঘটনায় 4 জনকে গ্রেফতারের পর পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে এরকম চাঞ্চল্যকর তথ্য। এ ঘটনার পর থেকে সিলেটে রাইড শেয়ার চালকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকে সন্ধ্যার পরে শহরের বাইরে যাত্রী পরিবহনে অনীহা প্রকাশ করেছেন। তবে অ্যাপস কোম্পানির কর্মকর্তারা দাবি করেছেন, এ পর্যন্ত রাইড শেয়ারিং চালকদের মধ্যে যারা হতাহত হয়েছেন তাদের বেশিরভাগই অ্যাপসের বাইরে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। অ্যাপসের বাইরে যেন কেউ শেয়ারিংয়ে না যান সেই জন্য সতর্ক করেন তারা। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, চালকদের অসচেতনতা ও ভুলের কারণেই কিছু ঘটনা ঘটেছে। সিলেট মেট্রোপলিটন এলাকায় যাতে অপরাধ চুরি ছিনতাই না ঘটে তার জন্য সমগ্র মেট্রোপলিটন এলাকায়
সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। একজন মোটরসাইকেল উবারের একজন ড্রাইভারকে আমাদের সুবানীঘাট এলাকা থেকে নিয়ে যায় এবং পরবর্তীতে মোগলাবাজার থানা এলাকায় তার লাশ পাওয়া যায়। পুলিশ সদস্যরা, তদন্তকারী কর্মকর্তারা অত্যন্ত দক্ষতার সাথে যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে খুব তাড়াতাড়ি গ্রেফতার করতে সক্ষম হয়েছে। যারা উবার চালক আছেন তাদের প্রতি সতর্ক পরামর্শ থাকবে যে আপনারা উবারের যে নির্দিষ্ট অ্যাপস রয়েছে, অ্যাপসের বাইরে কোনো যাত্রী যাতে তারা না উঠান, তাহলে সব থেকে ভালো হবে। গভীর রাতে রাইড শেয়ারিং এর ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন তারা। অজানা আতঙ্ক নিয়ে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে রাইড শেয়াররা। তাদের দাবি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা না হলে ধীরে ধীরে মুখ থুবড়ে পড়বে আধুনিক যাত্রী সেবাটি। তবে সচেতন মহল মনে করছেন রাইড শেয়ারদেরও যাত্রী সেবার ক্ষেত্রে আরও সচেতন হওয়া উচিত। সাজদুল লস্কর, এনটিভি ইউরোপ, সিলেট। মৌলভীবাজারের কমলগঞ্জে কর্মরত সাংবাদিকদের দীর্ঘদিনের লালিত স্বপ্নের প্রেস ক্লাব ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাই কাজ সম্পন্ন করা হয়েছে। কমলগঞ্জ উপজেলা থেকে আমাদের সহকর্মী পিন্টু দেবনাথ জানান, রবিবার সকাল 10:30টায় ঢালাই কাজের উদ্বোধন করেন কমলগঞ্জ প্রেস ক্লাব ভবন নির্মাণ কমিটির আহ্বায়ক ও পৌর মেয়র মোহাম্মদ জুয়েল আহমেদ। ঢালাই কাজ উদ্বোধন পূর্বে দোয়া পরিচালনা করেন আলেপুর মসজিদের খতিব হাফেজ মাওলানা বেলাল আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, কমলগঞ্জ পৌরসভার প্রকৌশলী বেলাল আহমেদ, সহকারী প্রকৌশলী ইমরান আহমেদ, কমলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয় সহ আরও অনেকেই। নতুন ভবনের ছাদ ঢালাইয়ের মধ্য দিয়ে দৃশ্যমান হল সাংবাদিকদের দীর্ঘদিনের স্বপ্ন প্রেস ক্লাব ভবনটি। দর্শক, সংবাদ শেষ করব তার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। ক্যান্টের একটি বাস স্টপে পাওয়া গেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অত্যন্ত গোপনীয় নথি বা ক্লাসিফাইড ডকুমেন্টস। যুক্তরাজ্যে নতুন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদ। এবং বাংলাদেশের নারী উদ্যোক্তাদের সর্ববৃহৎ সংগঠন উইমেন অ্যান্ড ই কমার্স ফোরাম উই আয়োজিত এন্টারপ্রেনারশিপ মাস্টার ক্লাস এর সমাপনী অনুষ্ঠিত। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।